উন্নয়ন করতে গিয়ে গরিব মানুষের জীবন ও জীবিকা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মহেশখালী মাতারবাড়ির সমন্বিত অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম প্রকল্পের উপস্থাপনা অনুষ্ঠানের বক্তব্যে এই পরামর্শ দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, উন্নয়ন যেন মানুষের জন্য হয়, মানুষের ক্ষতি করে যেন উন্নয়ন না হয়। শেখ হাসিনা আরও বলেন, মহেশখালী মাতারবাড়ির সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম হলে কেবল ওই অঞ্চলের নয়, পুরো বাংলাদেশের অর্থনীতিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কক্সবাজারের জনগণের মতামত নিয়েই এই উন্নয়ন কাজ চলছে বলেও জানান তিনি। প্রকল্প উপস্থাপনা সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, প্রকল্পের জাপানি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারই স্বপ্ন দেখেছেন। আমরা মহেশখালী মাতারবাড়ি বিজয় অর্জন আমরা করেছিলাম কর্মপরিকল্পনা প্রণয়নের। প্রধানমন্ত্রী তারই স্বপ্ন দেখেছেন। প্রেজেন্ট দি রাজধানী সহ সিরাজগঞ্জ, নরসিংদী, খুলনা ও নাটোরে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষক ও ৩ শিক্ষার্থী সহ ৫ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। বৃহস্পতিবার ভোরে মিরপুরের কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় মাদ্রাসা শিক্ষক রাজ্জাককে চাপা দেয় একটি তেলের লরি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ সরোয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়। সিরাজগঞ্জের কামারখন্দে ভদ্রঘাটে ৩ পথচারীকে চাপা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে ঘটনাস্থলেই কলেজ ছাত্র হৃদয় নিহত হয়। আহত হয় ২ জন। এ সময় কাভার্ড ভ্যানে আগুন দিয়ে ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। নিহত হৃদয় ধুকুরিয়া কারিগরি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। সকালে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাবতে ২ শিক্ষার্থীকে চাপা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে এক স্কুল ছাত্র নিহত হয়। নিহত রাব্বি মিয়া বেলাবো উপজেলার হোসেননগর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। আহত হয় আপন নামে অপর শিক্ষার্থী। কাভার্ড ভ্যান সহ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ। এদিকে খুলনার রূপসায় ট্রলির চাপায় আখিমনি নামে এক ১ম শ্রেণীর শিক্ষার্থী নিহত হয়। এছাড়া নাটোরের ডাল সড়কে মাটিবাহী ট্রাক্টর চাপায় রফিক নামে এক অটোরিকশা চালক নিহত হয়। আহত হয় ২ যাত্রী। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীতে বেশিরভাগ সড়ক দুর্ঘটনার কারণ বেপরোয়া বাস চালনা। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট ARI এর এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, চুক্তিভিত্তিক গাড়ি চালনা পরিহার, বাস কোম্পানিগুলোর ফ্র্যাঞ্চাইজি না থাকা এবং অদক্ষ চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা না গেলে মৃত্যুর এই মিছিল থামবে না। রাজধানী ঢাকায় ২০১৬ সালের মার্চ থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত ৬৬৬টি সড়ক দুর্ঘটনায় ৬৯৯ জন নিহত এবং ১,২২৭ জন আহত হয়েছেন। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের গবেষণা বলছে, এসব দুর্ঘটনার অর্ধেকের বেশি ঘটেছে বাসের কারণে। পরিবহন সেক্টরের নেতারাই বলছেন, মালিকদের অতি মুনাফা আর চালকদের অতি আয়ের লোভের কারণে বেপরোয়া হচ্ছেন চালকরা, ঘটাচ্ছে দুর্ঘটনা। বুয়েটের ARI এর সাবেক পরিচালক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বলছেন, দুর্ঘটনার কারণ কারো কাছেই অজানা নয়। অবস্থার উন্নতি হচ্ছে না সদিচ্ছার অভাবে। ইন্টারসিটি এবং উইদিন সিটি এগুলো চালানোর মতো যে পরিমাণ প্রশিক্ষিত ড্রাইভার প্রয়োজন সেটা কিন্তু আমাদের নাই, এবং তারও গোড়ায় প্রাতিষ্ঠানিকভাবে যে বাস ড্রাইভারদেরকে ট্রেনিং দেয়া সেটা একেবারেই নাই বললেই চলে। আমাদের এখানে সবাই কিন্তু কাইন্ড অফ আপনার ধাক্কা খেয়ে হেল্পার হয়ে তারপরে বাস ড্রাইভার হচ্ছে। এই অবস্থা কি তাহলে চলতেই থাকবে? বিশৃঙ্খল সিস্টেমটাকে আন্ডু করে একটা সুশৃঙ্খল ফ্র্যাঞ্চাইজ সিস্টেম চালু করাটা হয়তো আপনি এই মুহূর্তে চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন, কিন্তু এটা আপনার জন্য দরকার। এবং যে জিনিস আপনার ন্যাশনাল লাইফের জন্য একটা এমার্জেন্সি নিড, সেটা করতে গিয়ে ছোটখাটো যে বাধা আসবে সেটা তো আপনাকে ওভারকাম করতে হবে।
মঙ্গলবার রাজধানীর নর্দায় বাসের চাপায় শিক্ষার্থী আবরার নিহতের ঘটনায় আবারও দানা বাঁধে নিরাপদ সড়ক আন্দোলন। এর পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপের কথা বলেছেন। তবে কতটুকু বাস্তবায়ন করতে পারবেন তা নিয়ে সংশ্লিষ্টরাই সন্দিহান। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা। ট্রাফিক সপ্তাহে রাজধানীর সড়কে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা চলছেই, সেদিকে নজর নেই ট্রাফিক কর্তাদের। সড়কে পুলিশের চোখে পড়ে যেন শুধু মোটরসাইকেলই, অথচ পাশ দিয়েই ট্রাফিক আইন ভেঙে চলাচল করা বাসগুলোতে নজর দিচ্ছেন না তারা। সড়কে স্বেচ্ছাসেবক আর ট্রাফিক পুলিশের কর্মব্যস্ততা, সাথে চলছে মাইকিং। শহরে যে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ চলছে তা নগরবাসীও টের পাচ্ছে। দুদিন বাদে 23শে মার্চ শেষ হবে এই শৃঙ্খলা সপ্তাহ। বুধবার দুপুর বাংলা মোটর মোড়, শাহবাগমুখী পথে কাওরান বাজার পার হয়ে আসা বাসগুলোর বাংলা মোটরে রাস্তার উপরেই যাত্রীদের ওঠানামা চলছে। এই দৃশ্য নিত্যদিনের পরিচিত। একটি ছেড়ে যাচ্ছে, আরেকটি আসছে। যে বাসটি আসছে সেটিই রাখা হচ্ছে এলোপাথারি করে। বাসের পেছনটি পুরো রাস্তা আটকে রাখছে। পাশে দাঁড়িয়েই দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ, কিন্তু সেদিকে নজর নেই। একটি মোটরসাইকেল দেখলেই চেকপোস্টে দায়িত্বরত প্রায় সব সদস্যই যেন একযোগে সেটি থামানোর চেষ্টা করেন। একই দৃশ্য দেখা গেছে মগবাজার, শান্তিনগর, কাকরাইল এলাকায়। পরিসংখ্যানও তাই বলছে। চলতি ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহের প্রথম 3 দিনে 4719টি বাসের বিরুদ্ধে মামলা হয়েছে, আর মোটরসাইকেলের বিরুদ্ধে মামলার সংখ্যা 9333টি। সবশেষ গত 31শে জানুয়ারি শেষ হওয়া ট্রাফিক শৃঙ্খলা পক্ষের পরিসংখ্যানও দিচ্ছে একই রকম তথ্য। মোটরসাইকেলের বিরুদ্ধে করা মামলার সংখ্যা বাসের বিরুদ্ধে করা মামলার প্রায় দ্বিগুণ। আর গত বছরের 14ই আগস্ট শেষ হওয়া ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহে মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে 43,863টি, যা বাসের বিরুদ্ধে করা মামলার 3 গুণেরও বেশি। বাস ছেড়ে মোটরসাইকেলের দিকে এত বেশি মনোযোগী কেন পুলিশ, প্রশ্ন ছিল ডিএমপি কমিশনারের কাছে। সহকর্মীদের নির্দেশনা দিয়েছি গণপরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, বিশেষ করে যারা পাল্লা দিয়ে রাফ ড্রাইভিং করে বা আড়াআড়ি করে বাস রাস্তায় দাঁড়িয়ে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। চলতি ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ শুরু হওয়ার দ্বিতীয় দিনেই রাজধানীর নর্দা এলাকায় বাস চাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবরাম। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। শান্তি চুক্তির 2 দশক পরও 3 পার্বত্য জেলায় ফেরেনি শান্তি। 22 বছরের সংঘাতে হতাহত হয়েছে প্রায় 2500 মানুষ, অপহরণের ঘটনা অন্তত 3500। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আদর্শ নয় পাহাড়ের সংঘাতের কারণ দলীয় আধিপত্য। পার্বত্য 3 জেলায় শান্তি ফেরাতে 1997 সালে হয়েছে চুক্তি, তবে এখনও থামেনি অস্ত্রের ঝনঝনানি, খুন, অপহরণ ও চাঁদাবাজি। 22 বছরে 1131 জন নিহত ও 1382 জন আহত হয়েছেন। অপহরণের শিকার অন্তত 3500 মানুষ। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পাহাড়ে সংঘাত যতটা আদর্শিক, তার চেয়ে বেশি দখলদারিত্ব, চাঁদাবাজি ও দলীয় কন্দলের। দেখা যাচ্ছে না যে তারা মরিয়া হয়ে আগের মতো জাতীয়তাবাদী কোনো আন্দোলন করছে বা সেখানে কোনো অধিকার আদায়ের আন্দোলন করছে। এখন যেটা করছে সেটা হচ্ছে যে যত বেশি এরিয়া অফ ইনফ্লুয়েন্স বাড়ানো যায়, সেটার ব্যক্তি গঠনের জন্য তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যেই তারা এই রক্তপাতটা করছে। সম্প্রতি দুর্বৃত্তদের গুলিতে নিহতের পর এমন ঘটনা ঠেকাতে কাজ শুরু করেছে 7 সদস্যের কমিটি। সংঘাতের কারণ ও নিরাপত্তা বিষয়টি পর্যালোচনা করছে কমিটি। এই কমিটি 10 কর্মদিবসের মধ্যে 3টি বিষয়ে দেখে তারা প্রতিবেদন দেবেন। সরকারের কাছে একটা সুপারিশমালা বিভাগীয় কমিশনের পক্ষ থেকে প্রেরণ করা হবে, যাতে পাহাড়ের এই জাতীয় ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে। সন্ত্রাসীদের যে কোনো মূল্যে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং তাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হবে এবং কোনোভাবেই তারা যেন ভবিষ্যতে আর কোনো সন্ত্রাসী আক্রমণ করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। পাহাড়িদের 4টি রাজনৈতিক দলের সশস্ত্র কর্মী থাকলেও স্বীকার করে না কেউ, নিজ নিজ দলের আধিপত্য বিস্তারে হত্যাসহ নানা অপরাধ চালিয়ে যাচ্ছে তারা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে হত্যাকাণ্ড পরিকল্পিত বলে জানিয়েছে তদন্ত কমিটি। ঘটনাস্থল পরিদর্শন করে 7 সদস্যের তদন্ত কমিটি একথা জানায়। স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তীর নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা সকালে বাঘাইছড়ি এলাকায় যান। হামলায় আহতদের দেখতে তারা হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তারা আহতদের সঙ্গে কথা বলেন। এছাড়া প্রতিনিধি দল, প্রশাসন ও হতাহতের স্বজনদের সঙ্গেও কথা বলেন। এদিকে বাঘাইছড়ি হত্যাকাণ্ডের 2 দিন পর বুধবার অজ্ঞাত 50 জনকে আসামি করে মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকেই আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। গেল 18 মার্চ নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে বাঘাইছড়ির 9 মাইল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে 7 জন নিহত হয়, গুলিবিদ্ধ হয় আরও 17 জন। ডিবিসি সংবাদে আরও যা থাকছে। সনাতন ধর্মাবলম্বীদের বর্ণিল দোল উৎসব, আবিরে মেতেছে সব বয়সী মানুষ। আসল কাঠের জন্য ঘাটে মাঠে না ঘুরে নিন প্রোটেক্টর উডেন ডোর। 100% ট্রিটেড এবং সিজনড। এর ফুল সেল প্রেশার ট্রিটমেন্ট নিশ্চিত করে দীর্ঘস্থায়িত্ব। প্রোটেক্টর উডেন ডোর, কথায় নয় কাঠে বিশ্বাসী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের নীতিমালা প্রণয়ন করতে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শফিউল আলমকে প্রধান করে 5 সদস্যের নীতিমালা পর্যালোচনা কমিটি গঠন করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী জানান, দুপুরে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ABM আবু নোমান, লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক আমির মোহাম্মদ নসরুল্লাহ, সহকারী প্রক্টর লিটন মিত্র এবং সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ। উপাচার্য জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নীতিমালা পর্যালোচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নীতিমালা আরও আধুনিকায়ন করবে এই কমিটি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর গত 50 বছরে মাত্র 6 বার চাকসু নির্বাচন হয়েছে। 1990 সালে হয় সবশেষ নির্বাচন। 5 জন নিয়ে আমরা কমিটি করেছি। অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন হয়েছে তার অভিজ্ঞতার আলোকে, তাদের নীতিমালার আলোকে আমরা যেন আমাদেরটাকে আরও অধিকতর সমৃদ্ধ করতে পারি, পরিপূর্ণভাবে যদি নিশ্চিত হয় যে আমাদের পরিবেশ তৈরি হয়েছে, এখন আমরা নির্বাচন দিতে প্রস্তুত, তখন এই নির্বাচন তফসিল ঘোষণা করা হবে এবং যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত আমরা নিতে পারব। রাজধানীর মিরপুরের বেড়িবাঁধের জহুরাবাদ এলাকায় তুরাগ নদীতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকাল 10টা থেকে BIWTA এবং নৌ পরিবহন মন্ত্রণালয় যৌথভাবে শুরু করে উচ্ছেদ অভিযান। দুপুর 12টা পর্যন্ত শতাধিক ছোট বড় ঘরবাড়ি সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এই জায়গা তাদের কেনা এবং বাপদাদার সম্পত্তি। তারা নিয়মিত খাজনা দিচ্ছেন, বিদ্যুৎ বিল পরিশোধ করছেন। বাধা না দিলেও অভিযানের প্রতিবাদ করেছেন তারা। ঢাকার চারপাশের নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে টানা অভিযান চালাচ্ছে BIWTA। আজ মিরপুর বেড়িবাঁধ এলাকার তুরাগ তীরে চলছে অভিযান। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী বিজন কুমার দাস, সরাসরি যোগ দেব তার সাথে। বিজন, উচ্ছেদ অভিযানের সবশেষ কি তথ্য আছে? হ্যাঁ দেখুন শম্পা, সকাল 10টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এবং এখন 2টা পার হয়ে গেছে, এখনও সে অভিযান চলছে। তো এই পর্যন্ত এই জহুরাবাদ এলাকা প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে প্রায় শতাধিক ছোট বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে BIWTA এবং নৌ পরিবহন মন্ত্রণালয় যৌথভাবে এই অভিযানটা তারা শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে 3তলা বাড়ি এখানে ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু এখানে এর পাশাপাশি যে বললাম যে শতাধিক স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে, এর পাশে কিন্তু একটি 7তলা ভবন রয়েছে। সেই ভবনটি ভাঙা হবে কিনা এই নিয়ে হাজার হাজার উৎসুক মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন যে আসলে এই ভবনটি কি করা হবে। কিন্তু আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম, তারা আসলে বলছেন যে এই ভবনটি ভাঙার ব্যাপারে তারা এই মুহূর্তে সিদ্ধান্ত তারা নেননি। এখন তবে তাদের সার্ভে টিমকে ডাকা হয়েছে, সার্ভে টিম এসে দেখে তারা জরিপ অনুসন্ধান করে তারা সিদ্ধান্তটি নেবেন আসলে এই ভবনটি ভাঙা হবে কিনা। তবে আপনি জানেন যে এই পর্যন্ত জানুয়ারির শেষ দিকে অভিযানটি শুরু হয়েছিল। এই পর্যন্ত প্রায় 21 দিন এই অভিযান পরিচালনা করা হচ্ছে অবৈধ স্থাপনা ভাঙার উচ্ছেদ। তো 21 দিনে এখানকে প্রায় 3000-এর অধিক অবৈধ স্থাপনা তারা গুড়িয়ে দিয়েছেন।
এবং এই ব্যাপারে জানতে চেয়েছিলাম যে পরবর্তী করণীয় কী হবে। তো এখানকার যে ঢাকা নদী বন্দরের যে যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে নদীর জায়গায় নদীকে ফিরিয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। এই জন্য তারা অভিযান স্থাপনা শুরু করেছেন এবং তারা নদীর পাড় দিয়ে তারা সড়ক নির্মাণ করবেন এবং ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এবং একটি অভিযোগ আছে যে আজকে কিন্তু আমরা দেখেছি প্রায় কয়েক শতাধিক গাছ, বিভিন্ন ধরনের গাছ, ফলাদি বৃক্ষ এবং সেটা ভেঙে ফেলা হয়েছে, বেকু দিয়ে গুড়িয়ে ফেলা হয়েছে। এই ব্যাপারে তাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। তারা আসলে বলছেন যে আসলে পরিকল্পিত একটি সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে নদীর পাড়ে, এই জন্য হয়তো কিছু গাছ কাটা হচ্ছে। কিন্তু এখানকার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট BIWTA তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে এই ব্যাপারে তারা কি পদক্ষেপ নেবেন। তবে আমরা যখন তার দৃষ্টি আকর্ষণ করছি তারপরে কিন্তু উনি এখানকার যারা ভাঙছেন তাদেরকে সতর্ক করেছেন পরবর্তীতে যেন আর কোনো গাছ ভাঙা না হয় বা গুঁড়ে দেওয়া না হয়, এই পর্যন্ত আমাদের জানিয়ে দেওয়া হচ্ছে। আপনি জানেন যে আজকে সকাল থেকে শুরু হয়েছে, এখন প্রায় শেষ পর্যায়ে আছে এই উচ্ছেদ অভিযান এবং পরবর্তীতে আগামী 25, 27 এবং 28 মার্চ এই 3 দিন তারা এই আগামী সপ্তাহে তারা অভিযান চালাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সবাই ছিল এখানকার আমার কাছে সবশেষ খবর। পুরো ঢাকা শহর শিগগিরই সেফ সিটি প্রকল্পের আওতায় আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা কমিউনিটি হাসপাতাল আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। আমরা সেফ সিটি নামে একটা প্রজেক্ট আমরা নিয়ে আসছি ঢাকাতে। এটা এখন কনসালটেন্টরা কাজ করছে। সেফ সিটি হলে যেমন ট্রাফিক ম্যানেজমেন্ট, ক্রাইম, ট্রাফিক, তারপরে এই যে ডিজাস্টার কথা বললাম, যে কোনো সময় যে অগ্নিকাণ্ড যা কিছুই ঘটুক, সেফ সিটি মানে প্রজেক্টটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমরা ঢাকা সিটিকে আমরা সেফ করতে পারবো অনেক কিছু। কারিগরি ত্রুটির কারণে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আজ নবম স্প্যানটি বসানো হচ্ছে না বলে জানিয়েছেন উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির। দুপুরে সাংবাদিকদের তিনি জানান আগামীকাল স্প্যানটি বসানো হবে। এই স্প্যানটি বসানো হলে পদ্মা সেতু 1350 মিটার দৃশ্যমান হবে। আগামীকাল 34 ও 35 নম্বর পিলারে বসবে এই স্প্যানটি। জাজিরা প্রান্তে 8টি ও মাওয়ায় একটি স্প্যান বসানো হয়েছে। বুধবার মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে 150 মিটার দৈর্ঘ্য ও 3140 টন ওজনের স্প্যানটি ভাসমান ক্রেনে আনা হয় জাজিরা প্রান্তে। এছাড়া দুই প্রান্তে আরও স্প্যান বসানোর কাজ দ্রুত এগিয়ে চলছে। 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতুতে 42টি পিলারের ওপর বসবে 41টি স্প্যান। রাজশাহী নগরী ঘেঁষে এখন আর বয়ে চলে না প্রমত্তা পদ্মা। এক সময় যেখানে গভীর জলরাশির কলকল শব্দে প্রবাহিত হতো, সেখানে এখন পায়ে হাঁটে মানুষ। হারিয়ে গেছে পদ্মার ঢেউ, জেগেছে ধুধু বালুচর। রাজশাহী নগরীর কুমারপাড়া, আলুপট্টি, ফুৎকিপাড়া, বড়কুঠি, দরগাপাড়া ও পঞ্চবটি এলাকা ঘেঁষে প্রবাহিত ছিল পদ্মা নদী। কিন্তু কয়েক বছর আগ থেকে পাল্টে গেছে চিরচেনা সেই দৃশ্য। নগরী ঘেঁষে পানির বদলে এখন বিশাল বালুচর। পুরনো চেহারা হারানোয় পদ্মার পরিচয় নিয়ে দ্বিধায় পড়ে যান প্রবীণরা। পদ্মার শোচনীয় এই অবস্থার জন্য ফারাক্কা বাঁধকেই দায়ী করছেন স্থানীয়রা। ফারাক্কা খুলে দিতে হবে। স্রোত না থাকলে পরে কোনো জিনিস বদ্ধ পানির মতো আস্তে আস্তে পড়ে জমে যাবে। এক বালতি পানিতে কিছু থাকুক ময়লা থাকুক, আপন মনে ময়লা জমে ওটা পূরণ হয়ে যাবে। স্রোত থাকলে পরে কেটে কুটে কোথায় নিয়ে চলে যাবে খুঁজে পাওয়া যাবে না। শুধু ফারাক্কা বাঁধই নয়, নগরীর বর্জ্য ফেলে নদীর তীর ভরাটও হচ্ছে সমানতালে। শহরের যত বাড়ি টাড়ি করছে আসলে ফেলার জায়গা নেই, এখানে ফেলে। কর্পোরেশনের গাড়িতে করে এনে কর্পোরেশনের বিভিন্ন এই কমিশনাররাও ফেলে। পানি না থাকায় শেষ হয়েছে নৌকার দিন, জেলেরা হারিয়েছে পেশা। নদীর বুকে বিশাল বালুচরে মানুষ এখন হেঁটে বেড়ায়। চর উঠছে এখানে, মানে ঘোরার মতো অনেক জায়গা হয়েছে, একটা মনোরম জায়গা হয়েছে বিকেলে আমাদের খেলাধুলার জন্য, ঘোরার জন্য। বিশাল এই বালুচর এখন শিশু কিশোরদের খেলাধুলা আর ভ্রমণ পিপাসুদের বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। অথচ এই জায়গাটি একসময় ছিল পদ্মা নদীর গভীর তলদেশ। সচেতন মহল বলছে পদ্মাকে স্বরূপে ফেরাতে হলে ফারাক্কায় পানির ন্যায্য প্রবাহ নিশ্চিত করা এবং এই নদীর খনন করা অতি জরুরি হয়ে পড়েছে। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।
এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কের এক পাশে অবরোধ করে বিক্ষোভ করছেন নন এমপিও শিক্ষকরা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে বেলা 11টায় প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করলে তাতে বাধা দেয় পুলিশ। নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশনের নেতারা জানান, পুলিশের অনুরোধে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি বাতিল করা হয়েছে। এর আগে সরকারের আশ্বাসে অনশন ভেঙেছিলেন তারা। শিক্ষক নেতারা বলছেন, দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে তাদের। এদিকে সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবার জন্য $5 কোটি অনুদান দিয়েছে বিশ্বব্যাংক। এর মধ্যে রোহিঙ্গাদের জন্য $3.5 কোটি খরচ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, IOM এবং UNFPA। বাকি $15 কোটি রোহিঙ্গাদের জন্য খরচ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা। দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব ব্যাংক সহ এই 4 সংস্থার মধ্যে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই টাকা খরচ হবে। রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তাদের ফিরিয়ে নিতে বিশ্ব সংস্থাগুলোর সহায়তা আশা করেন স্বাস্থ্যমন্ত্রী। আজ দোল উৎসব। ঢাকেশ্বরী মন্দিরে সকাল থেকেই ছিল ভক্তদের সমাগম। আবিরের এই রঙই যেন সকল অপশক্তিকে ধ্বংস করে নিয়ে আসবে এক শান্তির বার্তা, এমনটাই মনে করেন ভক্তরা। আগামীকালও থাকছে দোলযাত্রা বা গৌর পূর্ণিমা নিয়ে পুরান ঢাকায় নানা আয়োজন। বৃন্দাবনের রাধিকার সাথে শ্রীকৃষ্ণ হোলি খেলায় মেতেছিলেন, আর সেখান থেকেই হোলির শুরু। লাগলো রঙের মাতন, তাই তো সবার মাঝে রঙেরই উন্মাদনা। হোলি খেলতে কেমন লাগে? ভালো লাগে। কাকে কাকে আবির দিয়েছো? কৃষ্ণকে, গোপালকে। বসন্তের রঙকে সাথে নিয়েই দোলযাত্রার সকালে রাধা কৃষ্ণকে আবিরে রাঙান ভক্তরা। এই দিনে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটা খুবই একটা আনন্দের দিন। প্রতিবারই রং খেলি, সবার সঙ্গে অনেক মজা হয়। সবকিছুর জন্য মঙ্গলমতো হয়, শান্তিভাবে থাকতে পারি। সবাই যেন আমরা একটু শান্ত থাকি। কালো চাই না, শান্তি চাই। সৎ ধর্মের লোক সম অধিকারে সমানভাবে বাঁচতে চাই। সবার জীবনটাই যেরকম রঙিন যেন হয়। কীর্তনের সুরে সুরে যেন কৃষ্ণকেই খুঁজে বেড়ানো। জনগণ যাতে শান্তিতে থাকতে পারে তাই এটা করি। মায়ের কাছে সবাই আবির দেওয়া হয়, শান্তি থাকে। সব অস্থিরতা আর সহিংসতার বিরুদ্ধে এ যেন এক রঙের লড়াই। এই রং খেলার যে উদ্দেশ্য, সবার সাথে একটা একাত্মতা প্রকাশ করা, এখানে এসে সবাই একসাথে মিলে এই একাত্মতা আমি মনে করি যে অস্থিরতা দূর করার জন্য একটা ভালো উপায়। নতুন প্রজন্ম যেন এরকম রঙিন হয়ে ওঠে, এই অস্থিরতা কেটে যাক, আমাদের সবার মাঝে রং বিরাজমান হোক, সবার মন সবসময় রঙিন থাকে, আমরা সবাই ভালো থাকি। সকল অপশক্তিকে বিনাশ করে দোলযাত্রার রঙই যেন সকলের মর্মে লাগে, কর্মে লাগে, এমনটাই প্রয়াস ভক্তদের। নিকিতা নন্দিনী, ডিবিসি নিউজ, ঢাকা। নানা আয়োজনে রাজশাহী, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জে দোল পূর্ণিমা উৎসব উদযাপিত হচ্ছে। এদিকে হিলি সীমান্তে শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও বিএসএফ। সকালে রাজশাহীতে সনাতন বিদ্যার্থী সংসদের আয়োজনে বর্ণাঢ্য দোলযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নগরীর পদ্মা মন্দির থেকে শোভাযাত্রা বের করা হয়। দোল পূর্ণিমা উপলক্ষে গোপালগঞ্জ বটতলা দোল ভিটা মন্দির সহ বিভিন্ন মন্দিরে পূজা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও পুরোহিতের ঘণ্টার ধ্বনিতে চারদিক মুখরিত হয়ে ওঠে। পূজা শেষে আবির খেলায় মেতে ওঠে বিভিন্ন বয়সের মানুষ। পরে কেন্দ্রীয় কালীবাড়ি ও বটতলা দোলভিটা থেকে একটি দোল শোভাযাত্রা বের করা হয়। এদিকে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও হোলি উৎসবে অংশ নেয় শিশু সহ অসংখ্য ভক্ত ও পুণ্যার্থী। পরে মন্দিরে ভক্তরা একে অপরের গায়ে রং ছিটিয়ে হোলি উৎসব উদযাপন করে। এদিকে হিলি সীমান্তে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে হোলি উৎসবের শুভেচ্ছা বিনিময় করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি ও বিএসএফ সদস্যরা। তিস্তা সহ অভিন্ন 54টি নদ নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বগুড়া থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে বাসদের রোড মার্চ রংপুর থেকে আবারও যাত্রা শুরু করেছে। সকালে রংপুরের টাউন হল প্রাঙ্গণে দলের নেতাকর্মীরা সমবেত হয়। পরে শহীদ মিনার বেদিতে সংক্ষিপ্ত সমাবেশে বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, কেন্দ্রীয় নেতা
বজলুর রশিদ ফিরোজ ও রাজেকুজ্জামান রতন সহ রংপুর জেলা বাসুদের আহ্বায়ক আব্দুল কুদ্দুস বক্তব্য রাখেন। এ সময় গণতন্ত্রী পার্টির সভাপতি ভাষা সৈনিক মোহাম্মদ আফজাল সংহতি প্রকাশ করেন। বক্তারা তিস্তার পানির ন্যায্য হিস্সা সহ অভিন্ন নদীগুলোতে সুষ্ঠু পানি বন্টনের দাবি জানান। একই সাথে নদীগুলোকে দখল দূষণের হাত থেকে বাঁচানোর দাবিও জানান তারা। নির্বাচনী হাওয়া বইছে চাঁপাইনবাবগঞ্জ ও নড়াইলের 4 উপজেলায়। তৃতীয় ধাপের এই উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী ছাড়াও বিদ্রোহী প্রার্থীরাও সমান তালে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। উপজেলা নির্বাচনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকা ছেয়ে গেছে পোস্টার, ব্যানার আর হ্যান্ডবিলে। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা ঘুরছেন ভোটারদের বাড়ি বাড়ি, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ক্ষমতাসীন দলের কেউ দলীয় মনোনয়ন নিয়ে, আবার কেউ বা স্বতন্ত্র প্রতীক নিয়ে ভোটের মাঠে। জনসাধারণ অর্থাৎ শিবগঞ্জের সকল শ্রেণীর মানুষ আমার সাথে আছে এবং তারা আমাকে 24 তারিখে রায় দিবেন, সমর্থন দিবেন এবং জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। গভর্নমেন্ট চাচ্ছে না যে সারা বাংলাদেশের 481টা উপজেলায়, তা তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় 481টা উপজেলা নির্বাচিত চেয়ারম্যান করে নিতে পারত নৌকা প্রতীকের প্রার্থীকে, তাহলে তার বিকল্প করার কোনো সুযোগ ছিল না। এটা দলই আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছে। এদিকে নড়াইলের সদর, কালিয়া ও লোহাগড়া এই 3 উপজেলায় মোট 13 জন চেয়ারম্যান প্রার্থী, 24 জন ভাইস চেয়ারম্যান এবং 15 জন লড়ছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পাশাপাশি সমান তালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিদ্রোহী প্রার্থীরাও। নড়াইলের মানুষ এবার নৌকা প্রতীকে ভোট দেবে, কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না, কোনো জামাত বিএনপির কাছে মাথা নত করবে না, কারণ এখানে মানুষ স্বাধীনতার সপক্ষের পক্ষে ভোট দেয়। সরকারি দলের যে প্রার্থী আছেন উনি বলতেছেন এবং সব জায়গায় আমরা শুনতেছি সরকারি দলের লোক বলছে কি যে আমরা ভোট কেটে নেব। নির্বাচন নিয়ে উৎসাহ ভোটারদের মাঝেও, যোগ্য প্রার্থীকেই ভোট দিতে চান তারা। আমাদের নড়াইলের জন্য কাজ করবে, যে জিআর টিআর কাবিখার টাকা মেরে খাবে না, এরকম একজন ভালো নির্বাচিত প্রতিনিধি চাচ্ছি। যাদের চিন্তা চেতনা অন্তত এলাকা নিয়ে, অন্তত তাদেরকে ভোট দেওয়া উচিত। এদিকে নির্বাচনকে ঘিরে কঠোর আইন শৃঙ্খলা ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ভোট সংশ্লিষ্টরা। উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন এটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। আমরা আইনের মধ্যে থেকে আমরা নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে করতে পারবো বলে আশা করছি। 24 মার্চ তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে 4 উপজেলার প্রায় 10 লাখ ভোটার তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। সুস্মিতা আনোয়ার, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হয়েছে পুলিশ। দুপুরে গুলিস্তানে মহানগর নাট্য মঞ্চে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এক সভায় এমন মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। প্রগতি সরণিতে বিইউপি শিক্ষার্থী আবরারকে চাপা দিয়ে হত্যা করা বাসটির নামে 27টি মামলা ছিল বলেও জানান তিনি। আপনাদেরকে বলবো এই মোটরসাইকেল, প্রাইভেট কার, ভটভটি এইগুলোর বিরুদ্ধে প্রতিরোধ দিতে আপনারা অনেক আগ্রহী। বন্ধ করেন, আপনার কাজ করেন ট্রাফিক শৃঙ্খলা আনার জন্য, পরিবহনের শৃঙ্খলা আনার জন্য। শুক্রবারে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে 27টা মামলা এর আগে তার আছে, তার গাড়ি চালানোর কোনো অধিকার নেই গাড়ি। সুতরাং রেজিস্ট্রেশন এবং রুট পারমিট দুটোই বাতিল। অন্যান্য যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আপাতত স্থগিত করা হয়েছে, সকল কাগজ বিআরটিএতে জমা দেওয়ার কথা হয়েছে। বাংলাদেশে রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবায় সহায়তার হাত বাড়ালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যেই উখিয়ায় মালয়েশিয়ান ফিল্ড হাসপাতালের কার্যক্রম চলছে 1 বছর ধরে। তবে শুধু রোহিঙ্গারাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতায় সেবা পাচ্ছেন স্থানীয়রাও। গত 1 বছরে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 64,000 রোগী। উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি বাংলাদেশের মানুষেরও ভরসার স্থল মালয়েশিয়ান ফিল্ড হাসপাতাল। এখানে সাধারণ সব রোগের চিকিৎসা সেবার পাশাপাশি মিলছে অস্ত্রোপচারের সুযোগও। আছে গর্ভবতী নারীর প্রসবের ব্যবস্থা, এমনকি দাঁতের চিকিৎসাও। 2টি অপারেশন থিয়েটারের পাশাপাশি আছে অস্থায়ী আইসিইউর সুবিধা। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ আমাদের এখানে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। মানবিক দিক বিবেচনা করেই আমরা এখানে এসেছি। শুধু রোহিঙ্গা শরণার্থী নয়, স্থানীয়দেরও আমরা চিকিৎসা সেবা দিচ্ছি।
নতুন চিকিৎসক দলের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এসে মালয়েশিয়ান জয়েন্ট ফোর্সের মহাপরিচালক জানান, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম আনতে কর সুবিধা পাওয়া গেলে হাসপাতালের স্বাস্থ্যসেবা আরও বাড়ানো সম্ভব। এখানে 2 থেকে 300 রোগীর চিকিৎসা দেওয়া হয়। এছাড়া বিভিন্ন জটিল রোগের অস্ত্রোপচার হচ্ছে এখানে। তবে মূল চ্যালেঞ্জটা হচ্ছে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাব। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা গেলে চিকিৎসা সেবার মান আরও বাড়ানো যাবে। রোহিঙ্গাদের মানবিক সহায়তা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় উচ্ছ্বসিত মালয়েশিয়ার চিকিৎসকরা। হাসপাতালে কারিগরি সহায়তা দিচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ব্রুনাই সরকার। বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছে, এটি চমৎকার একটি বিষয়। এই হাসপাতালটির কার্যক্রম আমরা চালিয়ে যাব। গত 1 বছরে সাধারণ রোগীকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি 2400 অস্ত্রোপচার করেছেন মালয়েশিয়ান চিকিৎসকরা। এছাড়া উখিয়ার 3টি রোহিঙ্গা ক্যাম্পে সুপেয় পানি সরবরাহ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাজমিম মিমু, ডিবিসি নিউজ ডেস্ক।